বাংলা সাহিত্যের রহস্য, রোমাঞ্চ ও ভুতুড়ে গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন। আজ থাকছে আপনার জন্য দিব্যেন্দু পালিতের লেখা ৩৩ নম্বর ঘর। গল্প পাঠে মিঠুন, গল্পের সূত্রধর মৌসুমী। শুরু হচ্ছে ৩৩ নম্বর ঘর। সেদিন দিনটাই ছিল গোলমেলে। কোনো এক রবিবার। পরের দিন সকাল ৯টায় এক বড়সড় সরকারি আমলার সঙ্গে জরুরি মিটিং। রাতের প্লেনে গেলেই হতো, কিন্তু কলকাতা থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট প্রায় দেরি করে বলে ভোরের ফ্লাইটেই যাবো বলে ঠিক করেছিলাম। আর কিছু না হোক, তাতে হাতে থাকতো পুরো একটা দিন। সময়টা কাজে লাগানো যেত অন্যভাবে। তারপর ধীরে সুস্থে পরের দিন যাওয়া যেত মিটিংয়ে। কিন্তু গোড়াতেই হয়ে গেল গন্ডগোল। ভোর ৪টে অ্যালার্ম দেওয়া ছিল ঘড়িতে। ঘুম যখন ভাঙলো দেখি ৫:৩০। তার মানে অ্যালার্ম বাজেনি। ডিসেম্বরের ভোর ৫:৩০টায় অন্ধকার ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে চারদিক। সেটা সান্ত্বনার বিষয় নয়। ৬:১৫ ফ্লাইট কাঁটায় কাঁটায় উড়ে যাবে ঠিকই। ফাঁকা রাস্তায় তীব্র গতিতে ট্যাক্সি ছুটলেও আমি যেখানে থাকি সেখান থেকে এয়ারপোর্টে পৌঁছাতে কম করেও আধ ঘন্টা লাগবে। যাই হোক, এসব ভাবনা ও উৎকণ্ঠা নিয়ে এয়ারপোর্টে পৌঁছে দেখলাম যা ভয় পেয়েছিলাম তাই। চেক ইন কাউন্টার ফাঁকা। একজন অফিসার বললেন ১০ মিনিট আগে এলেও উপায় ছিল। প্লেন টেক অফের জন্য রওনা হয়ে গেছে। মিনিট খানেকের মধ্যেই উড়ে যাবে আকাশে। টিকিটটা যাতে বাতিল না হয়ে যায় এবং সিট পাওয়া যায় সন্ধ্যার ফ্লাইটে, সেই ব্যবস্থা করে ফিরতে হলো অগত্যা। তবু ভাবনা গেল না। আর কিছু নয়, হোটেল বুক করা আছে সকাল থেকে। অন্তত সেখানে জানিয়ে দেওয়া দরকার যাতে বুকিংটা ক্যান্সেল না করে। ছোটখাটো কোম্পানি আমাদের, দিল্লিতে ব্রাঞ্চ নেই কোনো। ওখানকার কাজকর্ম দেখার জন্য আছে একজন সংযোগ অফিসার, নাম সদাশিব রায়। দিন তিনেক আগে ফোনে কথা বলার সময় সদাশিব বাবু বলেছিলেন দিল্লিতে এখন কোনো হোটেলে জায়গা পাওয়া মুশকিল। একে ট্যুরিস্টদের মরশুম, তার উপর একই সঙ্গে চলছে ট্রেড ফেয়ার আর কমনওয়েলথ কনফারেন্স। যাই হোক, লোধি এস্টেটের কাছাকাছি একটা মাঝারি হোটেলে আমার জন্য রুম বুক করে সদাশিব বাবু বলল পালাম এয়ারপোর্টে আসবে। ফ্লাইট মিস করে ঘন্টা দেড়েক পরে ট্যাক্সিতে বাড়ি ফিরতে ফিরতে শুধুই মনে হতে লাগলো হয়রানি আমার চেয়ে বেশি সদাশিবের। ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে এলো প্রায়। বেচারা নিশ্চয়ই এতক্ষণে এয়ারপোর্টে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তখনই ঠিক করে নিলাম আরো কিছুক্ষণ পরে, অর্থাৎ সদাশিবকে বাড়িতে ফেরার সময় দিয়ে ট্রাঙ্ক করব দিল্লিতে। উদ্দেশ্য দুটো। এক, ব্যাপারটা বিস্তারিত জানানো এবং হোটেল বুকিংটা যাতে ক্যান্সেল না হয় তা দেখা। অবশ্য ক্যান্সেল হলেই যে রাস্তায় ঘুরতে হবে তার কোনো মানে নেই। সদাশিব ওর বাড়িতেই উঠতে বলেছিল। তাছাড়া দিল্লিতে থাকেন আমার এক জ্যাঠতুতো দাদা এবং মাসিও। ঠিকানা জানা আছে। তেমন দরকার হলে ওই যে কোনো একটা জায়গাতে ওঠা যেতে পারে স্বচ্ছন্দে। তবে কিনা অফিসের কাজে গিয়ে আত্মীয়ের বাড়িতে ওঠা আমার ঠিক পছন্দ হয় না। ট্রাঙ্ক কল করতে গিয়েই পড়লুম ঝামেলায়। বলেছি না, দিনটাই ছিল গোলমেলে। হঠাৎ এক একটা দিন যেমন হয় আর কি। নিজের ইচ্ছে, পছন্দ ও প্রয়োজন মতো যা করতে যাওয়া যায় তাতেই পড়ে বাগড়া। ঘন্টা তিনেক ট্রাঙ্ক লাইনে সদাশিব বাবুকে পাওয়ার অপেক্ষা করে যখন আবার তাকাতা দিলুম, ওদিক থেকে ট্রাঙ্ক অপারেটর মিষ্টি গলায় জানিয়ে দিল লাইন পাওয়া যাচ্ছে না, দিল্লির সমস্ত লাইন ডাউন। যে কোনো সিজনড এয়ার ট্রাভেলাররাই এক আদ্রার ফ্লাইট মিস করার অভিজ্ঞতায় ভুগছেন। কলকাতার রাস্তায় ভয়াবহ জ্যাম যে কোনো দিনই যে কারোর সামনে ঘটিয়ে তুলতে পারে এই পরিস্থিতি। আর টেলিফোন লাইনে না পাওয়ার নিয়ে তো হাহুতাশ করার মানে হয় না কোনো। না পাওয়াটাই বরং অনেক বেশি স্বাভাবিক। দিনটা যে গোলমেলে তার একটা প্রমাণও পেয়ে গেলুম। সকালে আমার দেরিতে পৌঁছানোর জন্য ১ মিনিট অপেক্ষা করেনি ফ্লাইট, কিন্তু সন্ধ্যায় রিপোর্টিং টাইমের আধ ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছে শুনলাম বম্বের ফ্লাইট আসছে ২ ঘন্টারও বেশি দেরিতে। সেই এয়ারক্রাফটেই
কলকাতায় যাত্রী নামিয়ে ও তুলে দিল্লি যাবে। সুতরাং নির্দিষ্ট সময়ের অন্তত 2.5-3 ঘন্টার পরে ছাড়বে দিল্লির ফ্লাইট। হতাশা বোধ করলেও হাল ছাড়লুম না মোটেই। বুকশপ থেকে নিক কাটারের একটা সস্তা থ্রিলার কিনে জুত হয়ে বসলুম লাউঞ্জে। তখনই ভাবলুম, সদাশিব নিতান্তই বোকা লোক নয়। কাজটা কত জরুরি বুঝলে এটাও বুঝতে পারবে কোনো কারণে সকালে না যেতে পারলেও রাত্রে ঠিকই পৌঁছে যাব। অবশেষে সত্যি সত্যি যখন প্লেন থেকে দিল্লিতে নামলাম, রাত তখন প্রায় 1:30টা। প্লেন ল্যান্ড করার পরেই হোস্টেলের ঘোষণা শুনে বুঝেছিলাম জব্বর শীত পাবো বাইরে। বাইরে আসতেই টের পেলুম শীত কাকে বলে। হঠাৎই যেন কেউ একটা বরফের মুখোশ এঁটে দিল মুখে। অবশ হয়ে আসছে চামড়া, হাত পা। অবশ্য একেবারেই যে প্রস্তুত ছিলাম না তা নয়। গলা উঁচু পুলোভারটা কানের কাছে টানাটানি করে যতটা সম্ভব ঢেকে ফেললুম ঘাড়ের পিছনটা। কনকন করে উঠল সুটকেসে ধরা বাঁ হাতের আঙুলগুলো। এমনিতে ব্যস্ত দিল্লি এয়ারপোর্টে সম্ভবত ঘুমিয়েছিল এতক্ষণ। এই মাত্র এসে পৌঁছানো কলকাতার যাত্রীদের তাড়াহুড়ো ও খাপছাড়া কথাবার্তার শব্দে জেগে উঠতে না উঠতেই শান্ত হয়ে গেল আবার। এত রাতে এই প্রচন্ড শীতের মধ্যে খবর না পেয়েও সদাশিব অপেক্ষা করবে আমার জন্য এমন আশা করিনি। তবু এয়ারপোর্টের বাইরে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। আশপাশে দাঁড়ানো যাত্রীদের ভিড় কমতে লাগলো ক্রমশ। মনস্থির করে নিলাম, এত রাত্রে খবর না দিয়ে কোনো আত্মীয়র বাড়িতে যাওয়া উচিত হবে না। হোটেলেই যাব। যতই ভিড় থাকুক, রাত কাটাবার জায়গা পাবো না এমন হতে পারে না। একান্তই যদি কোনো কারণে বুকিং ক্যান্সেল হয়ে গিয়ে থাকে, তাহলে হোটেলে থেকেই নয় বরং ফোন করা যাবে সদাশিবকে। এইসব ভেবে সুটকেসটা হাতে নিয়ে উঠে বসলাম একটা ট্যাক্সিতে। হোটেলের নাম বলতে মাফলারে কান মাথা মুখ ঢাকা বেঁচে খাটো চেহারা ড্রাইভারটি একবার তাকালো আমার দিকে। তারপর আর কিছু না বলে কুয়াশার ভিতর দিয়ে প্রায় উড়িয়ে নিয়ে চলল ট্যাক্সিটা। অল্প গা ছমছম করলেও ভয় কেটে গেল যখন মিনিট 20-25-এর মধ্যেই আমাকে হোটেলের সামনে পৌঁছে দিল ট্যাক্সিওয়ালা। কিছু বাড়তি সমেত ভাড়া মেটাতে গিয়ে হঠাৎ খেয়াল হলো আমার, সকাল থেকে যতগুলো যাত্রার মধ্যে ছুটোছুটি করতে হয়েছে আমাকে, তার মধ্যে এই ট্যাক্সি চড়ার ব্যাপারটাই ছিল সবচেয়ে নিরাপদ। এমনও হতে পারে ভাবলাম, ঘড়ির কাঁটা 12টা পেরোবার পরেই শুরু হয়ে গেছে আর একটা দিন। গতকালের দিনটি গোলমেলে ছিল বলে আজকের দিনটাও যে একই রকম হবে তার মানে নেই কোনো। বোধহয় ফাঁড়া কেটে গেল। এখন হোটেলে একটা রুম পেলেই হলো। একবার ঘরের মধ্যে ঢুকতে পারলেই বিছানায় ছুঁড়ে দেওয়া যায় নিজেকে, তারপর ঘুম। ভাবতে ভাবতেই শরীর কাঁপিয়ে উঠে এলো লম্বা একটা হাই। সদাশিবের ঠিক করা হোটেলটা যে মাঝারি ধরনের তা আগেই বলেছি। 5 তারা হোটেলের রমরামা নেই এখানে। যেটুকু না জ্বললেই নয়, তার বেশি আলো কোথাও নেই। আলো অন্ধকারে নিঃশব্দ পড়ে আছে লবি। একটাও লোক নেই সেখানে। শুধু লম্বা একটি সোফায় পা থেকে মাথা পর্যন্ত কম্বলে ঢেকে ঘুমোচ্ছে একটি লোক। ঢাকা বলেই মুখ চোখ দেখা যায় না। এই সব দেখতে দেখতেই রিসেপশন কাউন্টারের দিকে এগিয়ে গেলাম আমি। কাউন্টারের ভিতর থেকে চেয়ারে বসে গল্প করছিল দুটি যুবক। আমাকে দেখেই উঠে দাঁড়ালো। Yes, sir. What can I do for you? যে কথা বলল দুজনের মধ্যে সেই যুবকটি বেশ লম্বা ও স্বাস্থ্যবান, অন্যজন বেটে ও রোগা। হাতের মুঠোয় আড়াল করে ধরা সিগারেট, গাল ভাঙা ও চোখের নিচে ক্লান্তির ছায়া। এক পলক দুজনকেই দেখে নিজের পরিচয় দিলাম আমি। বললুম, বুকিং আছে আমার নামে, একটা রুম চাই। লম্বা যুবকটি বলল, দুঃখিত, কোনো রুম খালি নেই। তা কি করে হবে? চিন্তিত গলায় বললুম আমি। আমার নামে বুকিং কনফার্ম করা আছে। কনফার্ম করা আছে? যুবকটি অবাক হয়ে তাকালো আমার দিকে।
তারপর কাউন্টারের পিছনে র্যাকের উপর রাখা বড় মাপের বুকিং রেজিস্টার টেনে নিয়ে উল্টাতে লাগলো। খানিক পরে বলল, আপনার বুকিং ছিল গতকাল সকালে, না আসার জন্য ক্যান্সেল হয়ে গেছে। উই হ্যাড নো ফার্দার ইনফরমেশন। ক্যান্সেল হয়ে গেছে? দেখতে না পেলেও বুঝতে পারলুম। ভয়ে শুকিয়ে গেছে আমার মুখ। বললুম, ফ্লাইট মিস করেছিলাম বলেই আসতে পারিনি। অন্তত রাতটা কাটানোর জন্য কোনো একটা ব্যবস্থা করতে পারেন না আপনারা? রুম খালি থাকলে নিশ্চয়ই করতাম স্যার। উই আর হিয়ার টু হেল্প ইউ। বাধা বলি, প্রত্যাখ্যানেও মিশে আছে সৌজন্যের হাসি। আমার রাগ হলো, সঙ্গে ছেঁকে ধরল এক ধরনের অসহায়তা। কি করব বুঝতে পারছি না। একটা ট্যাক্সি পেলে অবশ্য চলে যাওয়া যায়, যে তুতো দাদা কিংবা মাসির বাড়ি, একটা চাণক্যপুরী এবং অন্যটা চিত্তরঞ্জন পার্কে। জায়গাগুলো তো কম দূর নয় এখান থেকে। ট্যাক্সি অবশ্য ফোন করলেই পাওয়া যায় দিল্লিতে, কিন্তু এত রাত্রে না, সদাশিবের ওখানেও তো যাওয়া যায় না। ভাবতে ভাবতেই তাকালুম লবির দিকে। ওইখানে গিয়ে বসে রাতটুকু কাটিয়ে দেওয়া যায়, তাই ভাবছিলাম। বন্ধ কাঁচের দরজা দিয়ে বাইরে তাকালেই কুয়াশার দেয়াল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। এই সময় টেলিফোন বেজে উঠল। লম্বা যুবকটি রিসিভারে কান লাগিয়ে কি শুনল যেন, তারপর বলল, সরি, উই আর ফুললি বুকড। মনস্থির করতে না পেরেই বললুম, একটা ট্যাক্সি পাওয়া যেতে পারে কি? দেখছি। লম্বা যুবকটি বলল, আপনি বসুন লবিতে। আমি লবিতে গিয়ে বসলুম। এতক্ষণে কানে এলো ঘুমন্ত লোকটির মৃদু নাক ডাকার শব্দ। কান পর্যন্ত ঢাকা পুলোভারের নিচে ঘুমোতে লাগলাম আমি। ইতিমধ্যেই কাউন্টারে বেটে যুবকটির সঙ্গে লম্বা যুবকটি নিজেদের সম্ভবত পাঞ্জাবি ভাষায় কি বলা বলি করলে বুঝতে পারিনি। লম্বা যুবকটি হঠাৎ আমাকে লক্ষ্য করে বলল, সকাল 8টার আগে ছেড়ে দিলে এখন আপনাকে একটা ঘরে দিতে পারি। ওকে, ঠিক আছে। আমি উঠে দাঁড়ালুম। সকাল হলে আমি একটা অন্য হোটেল খুঁজে নিতে পারি। এইখানেও কোনো গেস্ট চলে আসতে পারে, তখন আপনাকে অন্য রুম দেওয়া যাবে। তবে 8টার মধ্যে বম্বে থেকে একজন আসার কথা আছে, তার জন্য একটা রুম কনফার্ম করা আছে। তখনকার যা অবস্থা, তাতে যে কোনো শর্তেই আমি রাজি। পিছনের কি হোলের গায়ে লাগানো হুক থেকে একটা চাবি নিয়ে বেটে যুবকটির হাতে দিল লম্বা যুবকটি। বেটে যুবকটি কাউন্টারের ভিতর থেকে বেরিয়ে এসে বলল, আসুন আমার সঙ্গে, ঘরটা দোতলায়, নাম্বার 33। যুবকটি দরজায় চাবি লাগিয়ে তালা খুলে আলো জ্বালালো। তারপর আমার হাতে চাবিটি দিয়ে গুড নাইট বলে চলে গেল। দেখলুম সিঁড়ির বাঁকে মিলিয়ে যাচ্ছে বেটে ও রোগা একটি চেহারা। যেমনই ব্যবহার করুক, শেষ পর্যন্ত আমার জন্য একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য যুবক দুটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলুম আমি। ঘরটা খারাপ নয়। ভিতরে ঢুকে বন্ধ করে দিলাম দরজাটা। সুটকেসটা নামিয়ে রাখলাম লাগেজ বক্সের উপর। খুব ঘুম পাচ্ছে। অবশ্যই ঘুম ছাড়া আর কোনো কাজ নেই এখন। তাড়াতাড়ি পোশাক বদলে গেলুম টয়লেটে। ব্র্যাকেটে ঝুলছে একটা ব্যবহার করা তোয়ালে, সাবানটাও ব্যবহৃত। বাথটবের মাথা থেকে অগত্যা টেনে নিতে হলো ভাঁজ করা তোয়ালেটা। তেষ্টা পেয়েছিল। টয়লেট থেকে বেরিয়ে ফ্লাস্ক থেকে গ্লাসে জল ঢালতে গিয়ে দেখি সেটাও ভর্তি নয় পুরোপুরি। তখন মনে হলো হয়তো কিছুক্ষণ আগে এই 33 নম্বর ঘরে আর কেউ ছিল। চলে যাওয়ার পর বিছানা ইত্যাদি পরিপাটি করে রাখা হলেও যত্ন নিয়ে পরিষ্কার করা হয়নি ঘরটা। নতুন আগন্তুকের জন্য নতুন জিনিসপত্রও দেওয়া হয়নি। রিসেপশনের যুবকটি অবশ্য বলেছিল সকালে কেউ আসবে বম্বে থেকে, তার জন্যই আলাদা করে রাখা আছে ঘরটি। হয়তো সকালেই পরিষ্কার করতো। আমি তো উটকো লোক, ঘরটা যে শেষ পর্যন্ত পাওয়া গেল এটাই ভাগ্যের ব্যাপার। বেড সুইচ জেলে নিভিয়ে দিলাম বড় আলোটা। তখনই চোখে পড়ল কাঁচের জানালার পর্দা টানা নেই। এগিয়ে গিয়ে পর্দা টানার আগেই কাঁচে মুখ চেপে ধরে
বাইরেটা দেখে নিলুম আমি। অন্ধকারে ঘন গাছগাছালি নিয়ে থমকে আছে লোধি গার্ডেন্স। দৃষ্টি ছড়ানো যায় না। রিল দেওয়া পর্দাটা টানতে টানতে গভীর ক্লান্তিতে হারিয়ে এলো আবার। বিছানায় এসে চাদর জড়ানো কম্বলের ভিতর শরীরটাকে সেঁধিয়ে দিলুম আমি। ঈশ্বরকে খুব ধন্যবাদ, যেভাবে শুরু হয়েছিল দিনটি শেষে অন্তত সেভাবে হয়নি। 3টে বাজে প্রায়। শীতের দিল্লিতে 7:30টার আগে সকাল হয় না। তার মানে ঘন্টা চারেক অন্তত ঘুমোতে পারবো নিশ্চিন্তে। হাত বাড়িয়ে বেড সুইচ টিপতেই অন্ধকার হয়ে গেল ঘরে। মনে হলো ঘুম আসছে। হু হু করে সারা শরীরে ঘুমের আবির্ভাব টের পেলুম আমি। কতক্ষণ জানি না, ঘুম না তন্দ্রা, কোন ঘরে ছিলাম তাও বুঝতে পারলাম না ঠিকঠাক। উঠে বসলাম বিছানায়। না, ভুল তো হয়নি। আমার ঘরের টয়লেটে ঘটাং করে ফ্ল্যাশ টানার শব্দ পেয়েছিলাম। তারই জেরে এখনো পাচ্ছি কোমরে জল গড়িয়ে যাওয়ার শব্দ। অদ্ভুত তো, শব্দটায় ধাতস্থ হতে যেটুকু সময় লাগে তারই আগে বেড সুইচ টিপে আলো জ্বাললুম আমি। উঠে গিয়ে টয়লেটের দরজা খুলতে চোখে পড়লো না কিছুই। ঝিরঝিরে শব্দটাও মিলিয়ে গেছে তখন। বিমূঢ় দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো রাতের নৈশব্দে দূরের শব্দ অনেক সময় কাছে চলে আসে। পাশের ঘরের ফ্ল্যাশ টানার শব্দটাকেই ঘুমের ঘরে ভুল করেছি। মাঝ থেকে ঘুমটা ভেঙে গেল। আলো নিভিয়ে শুয়ে পড়লুম আবার, এবং ঘুমিয়ে পড়লুম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। আচ্ছন্নতার মধ্যেই মনে হলো জানালার পর্দাটা বেশ জোর দিয়ে ঠেলে সরিয়ে দিল কেউ। ঘর ঘর করে শব্দ হলো রিলের। মনে হলেও গা করলুম না তেমন। ঘুমের আগ্রহে পাশ ফিরলুম। শীতে জড়িয়ে আসছে সারা শরীর, কিন্তু ওইভাবে কিছুক্ষণ আধো ঘুম আধো জাগরণের মধ্যে পড়ে থাকতে থাকতেই টের পেলুম সিগারেটের ধোঁয়ার গন্ধ মিশে যাচ্ছে আমার নিঃশ্বাসে। অস্বস্তি বেশি হয় পরিষ্কার ঘুম থেকে উঠে পড়লুম আমি। আর তখনই বিস্ময় আর আতঙ্কের দম বন্ধ হয়ে এলো আমার। বিস্ফোরিত চোখে তাকিয়ে দেখলুম জানালার পর্দাটা সত্যিই সরানো, আর রাইটিং টেবিলের সংলগ্ন চেয়ারটিতে বসে জানালার দিকে মুখ করে সিগারেট টানছে কেউ। অন্ধকার বলেই আদল স্পষ্ট নয়, কিন্তু লাল জলজলে এক টুকরো সিগারেটের আগুন চোখে পড়ছে ঠিকই। পোড়া সিগারেটের গন্ধ ক্রমশ আরো বেশি করে ছড়িয়ে পড়ছে ঘরে। সম্ভবত চেঁচিয়ে উঠতে চেয়েছিলাম আমি, গলা দিয়ে শব্দ বেরোলো না আমার। আতঙ্কের শেষ অবস্থায় পৌঁছে বেড সুইচটা টিপে আলো জ্বালতে পারলুম শুধু। কিন্তু আশ্চর্য, সব ঠিকঠাক আছে। জানালার পর্দাটা যেমন টানা ছিল তেমনই টানা। চেয়ারটা চেয়ারের জায়গাতেই। সিগারেটের ধোঁয়ার নামগন্ধ নেই কোনো। ঘামছিলাম খুব। সেই অবস্থাতেই মনস্থির করে ফেললুম আর ঘুমোবার দরকার নেই। আলোটা জ্বলুক, অন্তত ভোর নামা হওয়া পর্যন্ত এইভাবেই জেগে থাকতে হবে আমাকে। ঘড়িতে তখন 4:30। শব্দহীন চারিদিকে ঘুমের নিশ্চিন্তি, শুধু আমি জেগে আছি। ভোর হবার সঙ্গে সঙ্গে সদাশিবকে ফোন করে বললুম সব। সদাশিব বলল, আরে কি আশ্চর্য, ওই 33 নম্বর ঘরটায় গিয়েছিলেন আপনি? কেন? সদাশিব বলল, আরে পরশু রাত্রে ওই ঘরে মোহিনী চৌধুরী নামে এক ভদ্রলোক আত্মহত্যা করেছেন। আজকের কাগজে খবরটা আছে। আমি কিছু বলতে পারলাম না। তাহলে কি ভূতের সঙ্গে রাতটা কেটে গেল আমার?